আগামীকাল প্রতিবেদন জমা দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে কোনো প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। সংসদে আসন বাড়ানো, ন্যূনতম ভোট না পড়লে নির্বাচন বাতিল ও 2 কক্ষের পার্লামেন্টের সুপারিশও আসছে। এছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, না ভোটের সুযোগ, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, আরপিওর ব্যাপক সংশোধন সহ বেশ কিছু সুপারিশ থাকবে প্রতিবেদনে। দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারে 11টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশন হয় গত 3 অক্টোবর। কমিটি সরকারের কাছে প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি গুছিয়ে এনেছে। বুধবার তারা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন। 2014 সালের 10ম সংসদ নির্বাচনে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়ার নজির রয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের প্রবণতা রোধে ভোটার উপস্থিতির একটা সীমারেখা টেনে দিতে চায় সংস্কার কমিশন। বিনা ভোটে নির্বাচনের জন্য আমরা একটা থ্রেশহোল্ড দেওয়ার চিন্তা করছি যে এত % ভোট না পেলে সেই নির্বাচন বাতিল হবে। এখন আর ওই একক প্রার্থী দিয়ে নির্বাচন হবে না, সেখানে নো ভোট থাকছে। কাজেই নো ভোট এবং ওই ব্যক্তির মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং যদি নো ভোট বিজয়ী হয়, নো ভোট যদি বেশি ভোট পায়, সেখানে আবার ওই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন। নির্বাচন কমিশন নিয়োগ আইন সংশোধন, আরপিও সংশোধন, সংসদে আসন বাড়ানো, ন্যূনতম ভোটার ছাড়া নির্বাচন বাতিল, জাতীয় পরিচয়পত্রের সেবা ইসির অধীনে রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন। উচ্চকক্ষ নিম্নকক্ষ, এটা কিন্তু সংবিধান সংস্কার কমিশনের কাজ। এখন যদি ওই কমিশন প্রস্তাব করে যে এটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, তখন আমরা ওই যেটা বললাম যে নিম্নকক্ষ কিভাবে হবে, উচ্চকক্ষ কিভাবে হবে। আপনার উচ্চকক্ষে হয়তো আমরা মিক্সড সিস্টেম, সেখানে সমানুপাতিকটাও থাকবে, একটা মিক্সড সিস্টেমের কথা চিন্তা করছি। নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনা, নির্বাচন আচরণবিধিতে পরিবর্তনের সুপারিশও থাকছে প্রতিবেদনে। কমিটির সদস্যরা বলছেন, তাদের এইসব সুপারিশ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বাস্তবায়নের কথা বলা হবে। যদি 2014 সাল দেখি, 2018 দেখি, 2024 দেখি, এগুলো দেখলে বোঝা যায় যে নির্বাচনে আসলে কোথায় বাধাগ্রস্তটা হয়েছে সুষ্ঠু নির্বাচন করা। তো এটা উত্তরণের জন্য যে সমস্ত জায়গায় কাজ করা দরকার, আমরা সংস্কার কমিশন ওই জায়গাগুলোতে আসলে মূলত কাজ করেছে, যে ভবিষ্যতে যেন নির্বাচনকে এইভাবে কেউ প্রহসনের জায়গায় না নিয়ে যেতে পারে। নির্বাহী আদেশে কিছু সুপারিশ বাস্তবায়ন সম্ভব, তবে সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামতের ওপর নির্ভর করছে। আর ভবিষ্যতে নির্বাচনে কোন কোন ক্ষেত্রে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা 6টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হয়। 2 ঘন্টার বেশি সময় চলা এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। সম্প্রতি প্রতি সপ্তাহে সোমবার দলের শীর্ষ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজকের বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সহ সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সমমনা বেশ কিছু দলের সাথে সম্প্রতি বিএনপির লিয়াজো কমিটির বৈঠকে আসা বিভিন্ন প্রস্তাব, পরামর্শ নিয়েও আলোচনা হয় বলে বিএনপি সূত্রে জানা যায়। বায়ু দূষণ রোধে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ না নিতে পারা দায়িত্বে থাকা প্রতিটি দপ্তরের ব্যর্থতা, বলছেন পরিবেশ গবেষক ও নগর পরিকল্পনাবিদরা। রাতারাতি বায়ু দূষণ রোধ করা সম্ভব নয় বলে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলছেন তারা। রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ মন্তব্য করেন উপদেষ্টা। 9 বছরের মধ্যে রাজধানী ঢাকার সবচেয়ে দূষিত মাস ছিল 2024 সালের ডিসেম্বর। ওই মাসের মাঝামাঝি দূষণের মাত্রা 9 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় বলে দাবি বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের। বায়ু দূষণের প্রায় একই চিত্র বজায় রয়েছে দেশের ব্যস্ততম মেগা সিটিতে। এই চিত্রের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের সব উদ্যোগে যে ব্যর্থ হয়েছে তা নির্দ্বিধায় বলছেন পরিবেশ কর্মীরা। প্রতিষ্ঠানগুলোকে দায়ী করতে চাই, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠান তার নিজস্ব মন্ত্রণালয়ের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে এবং সার্বিকভাবে আমব্রেলা হিসাবে এটা সরকারের রেসপন্সিবিলিটি। দুঃখজনক বিষয় হলো যে সেই অ্যাকাউন্টেবিলিটি পর্যন্ত আমরা জনগণরা এখনো এনশিওর করতে পারি নাই। ঢাকার বায়ু দূষণ কবে কমানো সম্ভব
সে বিষয়ে আশার কথা শোনাতে পারেননি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। But the solution will not come overnight. রাতারাতি এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যা আগামীকালই সমাধান করে ফেলার মতো জাদু আমার হাতে নেই। আমি যখন বাইরে যাওয়ার জন্য মাস্ক পরতে বলি, আমাকে বলা হয় আমি বিভ্রান্ত করছি। আগামীকালই সমাধান করার মতো যার ক্ষমতা আছে, দয়া করে আসুন, দায়িত্ব নিন, আমি পদত্যাগ করব। I'm willing to step down, take over the responsibility and solve it. নগর পরিকল্পনাবিদরা বলছেন, নিয়ন্ত্রণহীন স্থাপনা নির্মাণ, ফিটনেসহীন গাড়ি, ইটভাটা, কলকারখানার ধোঁয়া, যেখানে সেখানে বর্জ্য পোড়ানোর মতো দূষণের উৎস বন্ধ করতে পারেনি সরকার। পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন আর পুলিশ, এখন তো পুলিশের সাথে আর্মিও রয়েছে, এই তিনটি সংগঠন যদি আজকে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতিকারী, চরম হুমকির এই বায়ু দূষণের বিরুদ্ধে একটি 3 থেকে 6 মাসকালীন দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম না নিতে পারে, এটি ব্যর্থতা। দ্রুত বা রাতারাতি সমাধান হবে না, এটা যেমন সত্য, তেমনি করে এই কার্যক্রমগুলো এক্ষুনি কার্যকর না করাটাও আমাদের জন্যে অসম্ভব গ্রহণ করা বা মেনে নেওয়া। স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষকে বাঁচাতে বায়ু দূষণ রোধের দায়িত্বে থাকা প্রতিটি সংস্থার স্বচ্ছ, সাহসী ও কার্যকরী ভূমিকা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দৈনিক ৮১,০০০ যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা নিয়ে গত ৩ জানুয়ারি চালু হয় চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কিন্তু এখন প্রতিদিন গাড়ি চলছে মাত্র ৭,০০০, যা লক্ষ্যমাত্রা থেকে ৭৪,০০০ কম। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এক্সপ্রেসওয়ের কাজ পুরো শেষ হলে বাড়বে গাড়ির সংখ্যা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নির্মাণে সুফল পাচ্ছে না নগরবাসী। কয়েকবার পেছানোর পর গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু হয় চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রথম দিনে গাড়ি চলাচল করে ৩,৫০০-র বেশি, আর গত এক সপ্তাহে এক্সপ্রেসওয়েতে ৭,০০০-এর বেশি যানবাহন চলেনি একদিনও। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ, টেস্ট অ্যান্ড কনসালটেশনের করা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্যতা সমীক্ষা বলছে প্রতিদিন প্রায় ৮১,০০০-এর বেশি গাড়ি চলাচল করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। চালু হওয়া 7 দিনের সমীক্ষায় দেখা যাচ্ছে গড়ে প্রতিদিন যানবাহন চলছে ৭,০০০। নগরবাসী বলছেন, বড় একটি অংশের মানুষকে পতেঙ্গা যেতে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে হলে যেতে হয় কয়েক কিলোমিটার দূরের মুরাদপুরে। এই দূরত্বের কারণে ব্যবহার কম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের। সময়ও যাচ্ছে, গ্যাসও যাচ্ছে, এই কারণে আবার টুল যাইয়ে টুল ভাড়াও দিতে হচ্ছে। এক্সপ্রেসওয়েতে উঠার আর রাস্তা না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, গাড়ি চলাচল বাড়াতে হলে পরিকল্পনায় আনতে হবে পরিবর্তন। ওরা নাম্বার 1 ক্রাইম করেছে কি, এই প্রজেক্টটা ছিল লালখান বাজার থেকে পতেঙ্গা। ওরা কেন লালখান বাজার থেকে উঠার ব্যবস্থা করলো না? দিস ইজ ক্রিমিনাল অফেন্স। এক্সপ্রেসওয়েটি পরিকল্পনা মাফিক হয়েছে, মানুষ না বুঝে এটা সেটা বলছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্ট সিডিএ কর্মকর্তারা। নামার র্যাম্প করেছিলাম শহর থেকে। আপনি জানেন যে এলিভেটেড মূল কানেক্টিভিটিটা হচ্ছে শহরের মধ্যস্থলে। জিইসি যদি আমরা শহরের সেন্টার ধরি, জিইসি, তারপর লালখান বাজার এবং পলক গ্রাউন্ড, এই তিনটাই কিন্তু ফ্যাসিলিটেট করা হয়েছে। দুইটাই কিন্তু নামার র্যাম্প, মানুষ মনে করছে এটা উঠার র্যাম্প না। 2023 সালের 14 নভেম্বর উদ্বোধনের প্রায় 14 মাস পর 3 জানুয়ারি টোল দিয়ে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু হয় এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এপ্রিলে হতে পারে ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ ও এফবিসিসিআই নির্বাচন। 5 আগস্টের পর থেকে দুটি সংগঠন পরিচালনা করছেন অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেয়া প্রশাসক। তারা জানান, সংগঠনে সংস্কার আনতে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করতে নির্বাচনে বিকল্প নেই। তবে ব্যবসায়ীরা বলছেন, নির্বাচিত কমিটি দায়িত্ব পেলে আমদানি রপ্তানি বাড়বে। 5 আগস্ট পট পরিবর্তনের পর পদত্যাগ করেন এফবিসিসিআই ও বিজিএমইএ এর সভাপতি। সংগঠনগুলো চলছে প্রশাসক দিয়ে। 10 জানুয়ারির মধ্যে নির্বাচন করার কথা ছিল, কিন্তু এখনো তা হচ্ছে না। বাজেট আসতেছে, আমাদের বাজেট নিয়ে কিন্তু অনেক কিছুই, হঠাৎ করে আবার ভ্যাট ইমপ্লিমেন্ট করছে 42টা আপনার সার্ভিস সেক্টরে। এটা নিয়ে একটা অসন্তোষ, বা আমরা বার্গেনিং কিছু করতে পারছি না, কার কাছে করব, কিভাবে করব। প্রশাসক তো আর আমাদের কথা বলবে না, বিধায় আমি মনে করি আমাদের এফবিসিসিআই যত দ্রুত
সম্ভব নির্বাচন আমরা চাই। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রশাসক জানান, কমিয়ে আনা হচ্ছে পরিচালক ও সহসভাপতির সংখ্যা। রাজনৈতিকভাবে নয়, সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হবেন। এরকম সংস্কার অব্যাহত রয়েছে, তাই নির্বাচন দিতে দেরি হচ্ছে। উপদেষ্টা মহোদয়ের সাথে একটা মিটিংয়ের ডেট হয়েছিল, ওই ডেটে হতে পারে না মিটিংটি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই একটা মিটিং হবে, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। এই দিন জানুয়ারি 10 তারিখ পর্যন্ত একটা সময় ছিল, সময় আরও 120 দিন বাড়িয়েছে। তো আমার মনে হচ্ছে যে এত সময় হয়তো লাগবে না, তার আগে আমরা নির্বাচনটা করতে পারবো। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর প্রশাসক জানান, 26 জানুয়ারি নির্বাচন বোর্ড গঠন করা হবে। এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন দেওয়া সম্ভব হবে। আমরা ঐক্যমতে পৌঁছেছি যে আমরা নির্বাচনে এই মাসে জানুয়ারি মাসের শেষ নাগাদ আমরা নির্বাচনী যে বোর্ড সেটা গঠন করব এবং ইনশাল্লাহ এপ্রিলের শেষ সপ্তাহে, এপ্রিলের মধ্যে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ। এ মাসে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান বিজিএমইএ এর প্রশাসক। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসছে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য গরু ও খাসির মাংস বিক্রি করবে না মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। শুধু মুরগি, ডিম ও তরল দুধ বিক্রি করবে। সক্ষমতার অভাবে রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। চড়া মূল্যস্ফীতির বাজারে সরকারের এমন সিদ্ধান্তে হতাশ ভোক্তা ও খামারিরা। গত কয়েক বছর ধরে রোজার মাসে ভ্রাম্যমাণ গাড়িতে মাংস, দুধ, ডিম বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাজারের চেয়ে দাম কম থাকে বলে এতে ভোক্তাদের ব্যাপক আগ্রহ। কিন্তু এবার মিলবে না গরু ও খাসির মাংস। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্ত হয়, রোজায় শুধু তরল দুধ, ডিম ও মুরগি বিক্রি করা হবে। প্রতি লিটার গরুর দুধ 80 টাকা, ড্রেস ব্রয়লার মুরগি 250 টাকা কেজি ও 9.5 টাকা দরে মুরগির ডিম বিক্রি হবে। আমার যে ক্যাপাসিটি আছে প্রাণী সম্পদ অধিদপ্তরে সেটা ব্যবহার করে এবং স্টেক হোল্ডারদের সাথে নিই। তো সেই কারণেই আমরা এই যেগুলো প্রায়োরিটি বেসিসেই আমরা কিন্তু এই কার্যক্রমটা শুরু করব। এখনো পর্যন্ত ওই রকম কোনো ডিসিশন হয়নি। প্রাথমিক যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই 3টা প্রোডাক্টের নিয়ে কার্যক্রম শুরু করা হবে। চড়া মূল্যের বাজারেও প্রতি কেজি গরু ও খাসির মাংস 600 ও 900 টাকায় কিনতে পারত ভোক্তারা। এবার এ সুযোগ বন্ধ রাখার সিদ্ধান্তে হতাশ সবাই। বর্তমানে সব জিনিসের দাম বেশি, সবাই তো আর কিনা খাইতে পারে না। এটা গরিব মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা হইতে পারে, সরকারের যদি এটা সুযোগ সুবিধা দিত। গরুর মাংস অন্তর্ভুক্ত না থাকে তাহলে এই আয়োজনটা আমার কাছে মনে হয় ফিকে হয়ে যাবে এবং ওভারহেড কস্ট কিন্তু সেমই থাকবে। আপনার আইটেম কমতেছে দুইটা, মূল আইটেম দুইটাই কমে যাচ্ছে, কিন্তু ওভারহেড কস্টটা কিন্তু সেম থাকবে। আপনার দুধ এবং মুরগির মাংস বিক্রি করার জন্য কিন্তু আপনি খোলা ভ্যানে বিক্রি করতে পারবেন না, শেলফ লাইফ নষ্ট হয়ে যাবে। গত বছর রমজানে মাংসের পাশাপাশি মাছও বিক্রি করেছিল সরকার। এবার মাছ বিক্রি নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বদেশ প্রপার্টিজ ও আশিয়ান সিটি গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর খিলক্ষেতের বরুড়া এলাকায় সংঘর্ষটি ঘটে। পুলিশ জানায়, নিহত কাউসার দেওয়ান স্বদেশ প্রপার্টিজের নিরাপত্তা কর্মী ছিলেন। জমি নিয়ে বিরোধের জেরে দুটি প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আহত কাউসার দেওয়ানকে বসুন্ধরা আবাসিকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে নেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলে জানায় পুলিশ। ওলামা লীগের এক নেতার দখলে থাকায় 2022 সালে বেতনা নদীর 270 মিটার অংশ খনন করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এ কারণে নদীতে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে গত বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে যায়। ঘের ভেসে শতাধিক কোটি টাকার ক্ষতি হয় ওই এলাকায়। 5 আগস্টের পর সেই ওলামা লীগের নেতা পালিয়ে গেলেও এখনও দখল করা নদীর সেই অংশ উদ্ধার করে খননের উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরার বড় নদীগুলোর একটি বেতনা। জেলা সদর, তালা, কলারোয়া ও আশাশুনি উপজেলার অধিকাংশ এলাকার পানি প্রবাহিত হয় এই নদী দিয়ে। 2021 সাল থেকে সদরের কামারডাঙ্গা গ্রামের ছাগলাগেট এলাকায় জেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক রাফুজ্জামান লাদেন নদী দখল করে মাছের ঘের করছিলেন। পরের বছর বেতনা খননে উদ্যোগ নিয়েও দখল করা 270 মিটার অংশ খনন করা যায়নি।
স্থানীয়রা জানান, গত বর্ষা মৌসুমে অতিবর্ষণের পানি নদীটি দিয়ে স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারেনি। এতে জলাবদ্ধতার কবলে পড়ে ৪ উপজেলার ১.৫ লক্ষাধিক মানুষ। বেড়িবাঁধ ভেঙে মাছের ঘের ও সবজি ক্ষেত ডুবে কমপক্ষে ১০০ কোটি টাকার ক্ষতি হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখনও নদী খনন শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। নদীটা খনন করার কথা ছিল, কিন্তু এখানে একজন প্রভাবশালী নেতার কারণে সেটা সম্ভব হয়নি। সরকার চলে গেলি তখন ও পলে এলো, পলানোর পরে ঘের সমস্ত জনগণ এসে আমার সঙ্গে মেটিনে কাটাইকুটি দেয়। এই নদীতে এদিকে কাটছে, ভালোভাবে কাটছে, কিন্তু ওইদিকে যে খাজদা নদীতে ওখানে এখনো কাটি পারি নাই। ওদিন তো জোয়ার ভাটা খেলা না এখানে। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আবার এখানে আবার বৃষ্টির সময় আবার হলো এই যেটি, যার কারণে নদীটা খুব সংস্কার করা হলো প্রয়োজন। তবে দ্রুত কাজ শুরুর কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, জুনের মধ্যে শেষ হবে ২৭০ মিটার অংশের কাজ। লাদেন নামে একজন ওখানে ঘের করে রেখেছিলেন, সেটা আমরা অলরেডি উচ্ছেদ প্রক্রিয়ার মাধ্যমে ঘের অপসারণ করে সেখান দিয়ে এখন পানি নামছে। দ্রুতই এখানে ক্রসবাদ দিয়ে এবং আমরা এই ২৭০ মিটার অংশটি খনন শেষ করব। বেতনা নদীর ৪.৫ কিলোমিটার খনন প্রকল্পের বরাদ্দ ছিল ১৯,৯৫ লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে রংপুর মেডিকেলের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিট। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এছাড়া হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ রোগীদের। তবে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিট। সারা বছরই পোড়া রোগীর ভিড় থাকে, শীতে রোগী বেড়েছে কয়েক গুণ। তবে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। 10টি পদ থাকলেও কাজ করছেন মাত্র একজন চিকিৎসক, বাকি 9টি পদই শূন্য। ডাক্তার এখানে হয়তো ওই যে গতকাল আসছে, এখন পর্যন্ত আসে নাই, শুনলাম জানি কি ডাক্তারই নাই। বার্ন ইউনিটে শুধুমাত্র একটা ডাক্তার দিয়ে এই বার্ন ইউনিট চলবে না, ডাক্তার 4-5টা ডাক্তারের দরকার। রোগী ও স্বজনদের অভিযোগ, অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষাও হয় না এখানে, ফলে অতিরিক্ত টাকা দিয়ে তাদের যেতে হয় প্রাইভেট ক্লিনিকে। এছাড়া পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ তাদের। মেডিসিন সবকিছু তো এখানে শুধু বললে সাপ্লাই নাই, শুধু এটাই বলে তারা। আর এর উপরে বাইরে যে আমাদের কোনো সহযোগিতা, এটা নিয়ে অনেক ভোগান্তিতেই আছি আমরা। চিকিৎসকরা জানান, 1 মাসে 50 জন পোড়া রোগী চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। শীতে রোগী বাড়তে থাকায় হিমশিম খেতে হচ্ছে তাদের। এই মুহূর্তে আমাদের 48 জন রোগী ভর্তি আছে বিভিন্নভাবে, তার মধ্যে 29 জন হলো বিভিন্ন কারণে পোড়া, আর শুধু আগুন পোয়াইতে যে পুড়ে গেছে এইরকম আছে 4 জন রোগী। এখানে রোগীর চাপ অত্যন্ত বেশি, সেই তুলনায় জনবল অনেক কম। সংকট দ্রুত সমাধানের আশ্বাস পরিচালকের, পাশাপাশি আগুন থেকে সতর্ক থাকার আহ্বান তার। সীমিত সংখ্যক জনবলে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে রোগীরা পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সেবা পায়, এবং তার সাথে সাথে রোগী আসার সাথে সাথে যাতে শীতের জন্য যেগুলো লাগে, কম্বল, ম্যাট্রেস, এগুলো যাতে সঙ্গে সঙ্গে এনশিওর হয় পায়, সেটা আমরা ব্যবস্থা করেছি। 5 বছরে রংপুরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন 109 জন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 2800 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তরাঞ্চল সহ সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়লেও কোথাও কোথাও মৃদু শীত অনুভূত হচ্ছে। ভোর 6টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে পঞ্চগড় ও মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে পঞ্চগড় থেকে জানাবেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, পঞ্চগড়ে আজ শীত কেমন অনুভূত হচ্ছে? জি, উত্তরের জেলা পঞ্চগড় কিন্তু শীত প্রবণ এলাকা হিসেবে পরিচিত। পঞ্চগড়ে আমরা দেখি যে শীত মৌসুমের অধিকাংশ জুড়েই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়েই রেকর্ড হয়ে থাকে। এবারও আমরা এর ব্যতিক্রম দেখছি না। আমরা দেখলাম যে গত 2 দিন তাপমাত্রা কিছুটা বেড়েছিল, আজকে আবার এক অঙ্কের ঘরে তাপমাত্রা নেমেছে। সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। বলা হচ্ছে যে 8 থেকে 10-এর মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা থাকলে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ, সেই হিসেবে পঞ্চগড়ে কিন্তু বর্তমান মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আমরা গতকালকে দেখেছি যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস। 2 দিন কিন্তু 10-এর উপরেই তাপমাত্রা ছিল। এর আগে আমরা দেখেছি যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দফায় দফায় শৈত্যপ্রবাহ ছিল, মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহ ছিল।
যদিও শৈত্যপ্রবাহ, তারপর আমরা দেখি যে প্রতিদিন কিন্তু সকাল 8টা-9টা নাগাদ কিন্তু সূর্যের মুখ দেখা যায়, সূর্যের ঝলমলে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরে কিন্তু দিনের সময় কিন্তু আসলে মানুষের তেমন আমরা একটা দুর্ভোগ দেখছি না। কিন্তু যারা সকালে কাজে যোগ দেন, বিশেষ করে রিক্সা ভ্যান চালক, কৃষি শ্রমিক, যারা খেটে খাওয়া মানুষ, পঞ্চগড়ে 20,000-এর মতো পাথর এবং বালু শ্রমিক আছে, চা শ্রমিক রয়েছেন। এইসব শ্রমজীবী মানুষের কিন্তু সীমাহীন দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। পাথর শ্রমিক, বালু শ্রমিক যারা রয়েছে তাদের কিন্তু নদীর মধ্যে হাঁটু জলে নেমে তাদের পাথর এবং বালু সংগ্রহ করতে হয়। যারা চা শ্রমিক তাদেরও কাকডাকা ভরেই তাদের চা বাগানে গিয়ে চা পাতা আহরণ করতে হয়। এর বাইরে যে রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক রয়েছেন, তারাও কিন্তু সকালেই বের হন। তো তাদের বক্তব্য হলো যে এই শীতে তারা দেখেন যে প্রতি বছর তাদের দৈনন্দিন যে আয় সেটি কিন্তু কমে যায়। এমনি সাধারণত একজন রিক্সা চালক, ইজি বাইক চালক প্রতিদিন 700 থেকে 800 টাকা আয় করলেও কিন্তু বর্তমানে সেই আয় 300 টাকাও নেমে যায়। তো বর্তমানে আসলে যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। আর এই দিনের বেলা আসলে গরম থাকছে রোদের কারণে, রাতে কনকনে ঠান্ডা, বিকেলের পর থেকেই কুয়াশার সাথে হিমশীতল বাতাস থাকে। মূলত এই বাতাসের কারণে কিন্তু হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এ কারণে আমরা দেখি যে প্রতি বছরের মতো এবারও বিশেষ করে শীতজনিত রোগ প্রকোপ দেখা দেয়। যারা বয়স্ক এবং শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি এমন নানান রোগে আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলা 5 উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসলে ভর্তি হচ্ছেন। আমি পঞ্চগড়ের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মনোয়ার হোসেনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এ সময় আসলে এই রোগ স্বাভাবিক কারণে প্রতি বছরই হয়, শীতজনিত রোগ। তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা বিকেলের পর থেকে যেন বাইরে বের না হয় এবং ঠান্ডা বাসি খাবার থেকে যারা পরিহার করে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। ধন্যবাদ শফিকুল, সাথেই থাকবেন। এবার মেহেরপুর থেকে জানাবেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল হক, মেহেরপুরে আজকে তাপমাত্রা কত রয়েছে, সার্বিক শীত পরিস্থিতি নিয়ে জানাবেন। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 9 ও 10 তারিখে মৃদু শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার পর থেকে গত 4 দিন ধরে কিন্তু মেহেরপুর অঞ্চলের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং তা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং আজকে যেটি রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার পর কিন্তু আবহাওয়া তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা এখনো পর্যন্ত আছে। অর্থাৎ সকালের হালকা কুয়াশা কেটে যাওয়ার পরে মূলত সূর্যের রৌদ্রোজ্জ্বল যে আবহাওয়া আছে, সেই আবহাওয়ার পরে অর্থাৎ বেলা 10টা-11টার পর থেকে রৌদ্রের তাপ অনেকটা বেশি ছড়ানোর কারণে দিনের বেলায় শীত অনুভূত হচ্ছে অনেকটাই কম। আবার সন্ধ্যার পরেই কিন্তু মূলত আবার শীতের কিছুটা হলেও শীত বৃদ্ধি পাচ্ছে। তবে এই শীতে নিম্ন আয়ের মানুষের যেমন কষ্ট বেড়েছে, তেমনই বেড়েছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ। আমরা যদি দেখাচ্ছি আমার পিছনে যে ছিন্নমূল ভাসমান মানুষ যাদেরকে বলা হয়, তারা মূলত এইভাবে খোলা আকাশের নিচে পলিথিন বিছিয়ে মূলত শেড করে, অর্থাৎ এক ধরনের ছাউনি দিয়ে এই নিচে থাকে, খোলা আকাশের নিচে পুরো। অর্থাৎ কুয়াশা এবং ঠান্ডা বাতাস যে আছে তাতে কিন্তু তাদের দুর্ভোগ মূলত অনেকটাই বেশি। তারপরেও জীবিকার তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে তারা মূলত এভাবে তাঁবু টাঙিয়ে অর্থাৎ দিন যাপন করে। এভাবে না, দিনের পর দিন অর্থাৎ মাসের পর মাস এভাবে তারা আসলে এইখানে এইভাবে খোলা আকাশের নিচে বসবাস করে। অর্থাৎ শীতে যে স্বাভাবিক যে কষ্ট সেটি হলো কিছুটা হলেও কম হলেও মূলত নিম্ন আয়ের বা শ্রমজীবী মানুষ যারা আছে তাদের দুর্ভোগটা অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে। পঞ্চগড় ও মেহেরপুর থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকা বরিশাল লঞ্চের অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার জানেন না লঞ্চের চালক সহ অন্যান্য ক্রুরা। প্রশিক্ষণ না থাকায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে বিলাসবহুল লঞ্চগুলো। বারবার তাগিদ দিলেও প্রশিক্ষণের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। 170 কিলোমিটার ঢাকা বরিশাল নৌ রুটে বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ চলাচল করে 30টি। রাডার, ইন্ডিকেটর, রিমোট কন্ট্রোল, ইকো সাউন্ডার, জিপিএস ও ভিএইচএফ এর মতো আধুনিক যন্ত্রপাতি রয়েছে এসব লঞ্চে, যা নদীপথে দুর্ঘটনা কমাতে সহায়ক। তবে লঞ্চে থাকা এসব অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা নেই চালক শুকানিদের। তাদের অভিযোগ, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে প্রশিক্ষণ দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি বিএডব্লিউটিএ ও লঞ্চ মালিকরা। ফলে অব্যবহৃত থেকে যাচ্ছে বেশিরভাগই যন্ত্রপাতি। কোনো প্রশিক্ষণ আমাদের নেওয়া নাই। আমরা প্র্যাকটিক্যালে যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি ওই প্র্যাকটিক্যাল অনুযায়ী আমরা চালাচ্ছি। আমাদেরকে যে প্রশিক্ষণ যে একটা দেওয়াটা সরকারি ধরনের একটা প্রশিক্ষণ থাকবে সেটা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমি রাডার দেখে চালাই, কিন্তু সামনে হঠাৎ ঘন কুয়াশা পড়লে আরেকজনের রাডার নাই, সে দেখতে পায় না, তখন সে এটাকে একটা বিপদের সম্মুখীন হয়। চালক শুকানিদের প্রতি বছর প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে একমত হলেও প্রশিক্ষণ না দেওয়ার জন্য একে অপরের ওপর দায় দিচ্ছেন লঞ্চ মালিক পক্ষ ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
মালিক কর্তৃপক্ষ তো বড় ধরনের লঞ্চ সৃষ্টি করে, কিন্তু গভর্নমেন্টের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি বা প্রশিক্ষণ বিআইডব্লিউটির মাধ্যমে প্রশিক্ষণ নিতে হয়। প্রতি বছরই একটা নির্ধারিত টাইমের মধ্যে তাদেরকে ট্রেনিং করাতে হবে। একবার ট্রেনিং করে ছেড়ে দিলাম, 5 বছর 10 বছর চললো, সেই নিয়মে এখন আর চলতেছে না। প্রতিটি লঞ্চের মাস্টারে কিন্তু সার্টিফিকেট রয়েছে। এখন ব্যাপারটা হলো যে এই সকল মাস্টার কিন্তু অনেক প্রবীণ, এখন যারা নতুন ঢুকছে তারা অনেক কিছু আধুনিক জ্ঞান নিয়ে ঢুকছে। বরিশাল বিভাগে 2 শতাধিক চালক সুকানি অদক্ষ অবস্থায় বিলাসবহুল লঞ্চগুলো পরিচালনা করছেন। ফলে বৈরী আবহাওয়া ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি নৌ দুর্ঘটনা ঘটছে এই রুটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।